সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। বাংলাদেশ সরকারের নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়া খলিলুর রহমান যখন বলেছিলেন দেশের স্বার্থ পই পই করে বুঝে নিব, তখন আমি প্রশ্ন করেছিলাম কোন দেশ? কারণ আপনি তো বাংলাদেশ ও আমেরিকা দুই দেশেরই নাগরিক। তখন আমি বলেছিলাম বাংলাদেশ ও আমেরিকার মধ্যে যে কোনো একটিকে যদি বেছে নিতে হয়, খলিল সাহেব আমেরিকাকেই বেছে নিবে। এর উদাহরণ হিসেবে আমি বলেছিলাম আমেরিকার সাথে বাণিজ্য চুক্তির কথা। এই খলিল হচ্ছে সেই বান্দা যে বাংলাদেশের সাথে আমেরিকার একটি অসম চুক্তি করিয়ে দিয়ে বাংলাদেশকে আমেরিকার কাছে বিক্রি করে দিয়েছে। ভাগ্যের কি নির্মম পরিহাস। আমার কথা সত্যি হতে 2 সপ্তাহ লাগলো না, তার আগেই এই দালাল খলিল তার রং দেখিয়ে দিল তার আসল চেহারা। কেন কথা বলছি? কথা বলছি কারণ বিনা উস্কানিতে আমেরিকা ও ইসরায়েল যখন ইরান আক্রমণ করে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করল, ইরানের 40 জনেরও বেশি সামরিক কর্মকর্তাকে মেরে ফেলল, যার জন্য সারা বিশ্ব আমেরিকা ও ইসরায়েলকে নিন্দা জানাচ্ছে, তখন বাংলাদেশ কি করলো? বাংলাদেশ এই আগ্রাসী আমেরিকা ও ইসরায়েলের পক্ষ নিয়ে কথা বলল। জি হ্যাঁ, আমি মজা করছি না, আমি সত্যি বলছি। আমেরিকা ও ইরানের এই যুদ্ধ নিয়ে গতকাল বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। সেই বিবৃতিতে আমেরিকার এই আগ্রাসী ভূমিকার জন্য নিন্দা তো করা হয়নি, উল্টো একবারের জন্য আমেরিকার নাম উচ্চারণ করা হয়নি। উল্টো কি করেছে জানেন? উল্টো এই যে ইরান পাল্টা প্রতিশোধ হিসেবে উপসাগরের বিভিন্ন দেশে যে হামলা চালিয়েছে, বাংলাদেশ সরকার তার নিন্দা জানিয়েছে। জি হ্যাঁ, এই বিষয়ে বিবৃতিতে বলা হয় ওই অঞ্চলের কয়েকটি দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের নিন্দা জানাচ্ছে বাংলাদেশ, যার মধ্যে রয়েছে বাহরাইন, ইরাক, জর্ডান, কুয়েত, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। মানে আমেরিকা বিনা উস্কানিতে কোনো কারণ ছাড়াই একটি স্বাধীন সার্বভৌম দেশে হামলা চালিয়ে তাদের নেতাকে মেরে ফেললো, বিভিন্ন সামরিক কমান্ডার মেরে ফেললো, সাধারণ মানুষ মরল। এতে সার্বভৌমত্ব লঙ্ঘন হলো না। সার্বভৌমত্ব লঙ্ঘন হলো কোথায়? যখন ইরান পাল্টা হামলা চালালো। অবাক হচ্ছেন? অবাক হয়েন না, আরও আছে। বাংলাদেশ শুধু ইরানের এই হামলাকে নিন্দাই জানায়নি, উল্টো ইরানকে সাবধান করে দিয়েছে। সাবধান করে কি বলেছে জানেন? সাবধান করে বলেছে বাংলাদেশ সাবধান করে দিতে চায় সংঘাত চালিয়ে গেলে তা কেবল আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও বেসামরিক জনগণের সমৃদ্ধিকে বিপন্ন করবে। সর্বোচ্চ সংযমের চর্চা ও মতপার্থক্য দূর করতে কূটনীতিতে ফেরার জন্য সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি আহ্বান জানাচ্ছে বাংলাদেশ। মানে বুঝতে পারছেন, বাংলাদেশ ইরানকে সাবধান করে দিয়েছে যাতে সংঘাত সে না বাড়ায়। আরে ইরান কি সংঘাত শুরু করেছে নাকি? সংঘাত শুরু করেছে তো আমেরিকা ইসরায়েল। তাদের নাম নাই কেন? তাদের নাম নেওয়া যায় না কেন? ভাতারের নাম মুখে নিতে শরম লাগে? শুধু তাই না, এই পুরো বিবৃতিতে ইরানের নাম উল্লেখ করা হয়েছে মাত্র 2 বার। তাও এই জন্য না যে বাংলাদেশ ইরানের জন্য সমব্যথী, শুধু এই জন্য যে বাংলাদেশের শ্রমিক নিয়ে বাংলাদেশ চিন্তিত। এই বিষয়ে বিবৃতিতে বলা হয় ইরানের হামলার পর দেশটিতে থাকা নাগরিকদের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে বাংলাদেশ গভীরভাবে উদ্বিগ্ন। দেখুন, যে কোনো পরিস্থিতিতে বাংলাদেশ তার নাগরিকদের স্বার্থ সবার আগে দেখবে, এই বিষয়ে কোনো দ্বিমত নেই। কিন্তু তারপরও ইরানের নাগরিক কি নাগরিক না? এই যে বিনা কারণে বোমার আঘাতে এতগুলো মানুষ মারা গেল, তাদের কি কোনো মূল্য নেই? তাদের জীবনের কোনো দাম নেই? আরে ইরানের এক স্কুলের বোমা হামলাতেই তো এখন পর্যন্ত 153 জন শিশু মারা গেছে, আর এর জন্য হামলাকারী আমেরিকা বা ইসরায়েলের কোনো অনুশোচনা নেই। আর সেই বাংলাদেশ পক্ষ নিল কাদের? এই আগ্রাসী আমেরিকা ও ইসরায়েলের। ইতিমধ্যেই বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই বিবৃতি নিয়ে চারিদিকে ছিছি পড়ে গেছে। এ বিষয়ে কূটনৈতিক বিশ্লেষক মুন্সি ফয়েজ আহমেদ বলেন, আগ্রাসন তো আগে চালিয়েছে ইসরায়েল যুক্তরাষ্ট্র, সেখানে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় কেন এমন অবস্থান নিচ্ছে সেটা আমরা বুঝতে পারছি না। আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে যে ধরনের বক্তব্য আশা করেছিলাম সেই ধরনের বক্তব্য পাইনি। এখানেই শেষ না, আরও শুনুন। এই বিবৃতির মাধ্যমে বাংলাদেশ সরকার শুধু নৈতিকভাবেই অপরাধ করেনি, সাংবিধানিকভাবেও অপরাধ করেছে। কারণ আমাদের সংবিধান কোনোভাবেই এ ধরনের বিবৃতির পক্ষে বলে না। এ বিষয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক সাহাব এনাম খান বলেন, সংবিধান বলছে আগ্রাসন বিরোধিতা করতে হবে এবং আন্তর্জাতিক বিরোধ শান্তিপূর্ণভাবে সমাধানের পক্ষে থাকতে হবে। একই সাথে কেউ যদি অবৈধভাবে বল প্রয়োগ করে তার বিরুদ্ধেও অবস্থান থাকা উচিত। আরও দুঃখজনক ব্যাপার কি জানেন?
আরও দুঃখজনক ব্যাপার হচ্ছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জেনে বুঝে এই বিবৃতি দিয়েছে। কারণ কাল পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই বিবৃতিটি তাদের ফেসবুকে পোস্ট করে, কিন্তু কমেন্ট সেকশন বন্ধ করে রাখে। কারণ তারা খুব ভালো করেই জানতো এই বিবৃতি দেখার পর বাংলাদেশের সাধারণ মানুষ তাদের সিলিং পং করে দেবে। এ যেন অনেকটা উট পাখির বালিতে মুখ লুকানোর মতো। কিন্তু বালিতে মুখ লুকালে কি বিপদ কেটে যায়? হ্যাঁ, কাটে না। তাই যা হবার তাই হয়। কমেন্ট সেকশনে গালি দিতে না পারলেও ভেতরে বাইরে সব জায়গায় মানুষ সরকারকে গালি দিতে শুরু করে, সরকারকে সিলিং পং করে দেয়। অবস্থা বেগতিক দেখে আজ পররাষ্ট্র মন্ত্রণালয় নতুন আরও একটি বিবৃতি প্রকাশ করেছে। নতুন এই বিবৃতিতে খামেনির মৃত্যুর কথা উল্লেখ তো করা হয়, কিন্তু তাও অনেকটা দায়সারাভাবে। বিবৃতিতে বলা হয়, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে লক্ষ্য করে চালানো হামলায় তিনি নিহত হয়েছেন, যা আন্তর্জাতিক আইন ও নিয়মের লঙ্ঘন। দেখুন, সত্যি কথা বলতে কি, বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে এই নির্লজ্জ আচরণ, এটি নিয়ে আমি খলিল সাহেবকে কিছু বলবো না। কেন বলবো? খলিল সাহেব আমাদের অতিথি, হাজার হলেও তিনি বিদেশি আমেরিকান নাগরিক, তাই সে সবার আগে আমেরিকার স্বার্থ দেখবে, এটাই স্বাভাবিক। তাই তার কাছে আমার কোনো কিছু চাওয়া পাওয়া নেই। কিন্তু তারেক রহমান বাংলাদেশি, আমাদের প্রধানমন্ত্রী, তার কাছে আমার চাওয়ার আছে, বলার আছে। আমি তারেক রহমানকে একটি প্রশ্ন করতে চাই, লজ্জা লাগলো না এমন বিবৃতি দিতে? একটুও লজ্জা লাগলো না? অবশ্য আপনার যদি লজ্জা থাকতো তাহলে কি এই দালাল খলিলকে পররাষ্ট্রমন্ত্রী বানাতেন না। একটি কথা বলে রাখতে চাই, আপনারা যদি এ ধরনের আচরণ অব্যাহত রাখেন তাহলে বাংলাদেশের জনগণ একদিন আপনাদেরকে সত্যি সত্যি সিলিং পং করে দেবে। তখন খলিলের হাত ধরে আমেরিকায় যায়েন। ও ভালো কথা, আপনি তো আমেরিকায় যেতেও পারবেন না, কারণ আমেরিকায় তো আপনার কালো তালিকাভুক্ত করে রেখেছে। সেই কালো তালিকাভুক্ত থেকে নাম কাটানোর জন্য কি এই দালালি করেন? বেশি করে করেন। দেখা যাক আপনাদের দালালি কত দূর পর্যন্ত যায়। তো যাই হোক, এ ছিল এ ব্যাপারে আমার বিশ্লেষণ। এ ব্যাপারে আপনার কি মত আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই জানাবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে সবসময় অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। নেতাদের মতো ধোঁকাবাজি বন্ধ করো, আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো।